কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। যে রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হোক, রানিং মন্ত্রীকে কার্যত একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলো গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাত। শালা কোন লেভেলে চলে গেছে এবার বুঝছেন? জামাত বলেছে এরা দুইজন মির্জাফর, এবং রিজওয়ানা হাসান রাজশাহীকে স্বীকার করেছেন কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দিয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের দাবি করেছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং তাদের সাথে কারা কারা জড়িত ছিল, কোন প্রক্রিয়া তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। যদিও মজার বিষয় দাবিটা করেছে সরকারের কাছে, এখন এই সরকার নিজেরাই তো এর সাথে জড়িত, তারা কি এটা জিজ্ঞাসাবাদ করবে বা করলেও সঠিক কিছু বের হবে? না, এটা জিজ্ঞাসাবাদ করবে বা গ্রেপ্তার করবে এজন্য না, এটা রাজনৈতিক খেলা। কারণ বিএনপি সরকারের কাছে দাবি করে তো লাভ নেই। এমন যদি হতো যে ইউনিট সরকার ক্ষমতায়, এই দুইজন উপদেষ্টা পদে নাই, তাহলে একটা প্রশ্ন ছিল, অথবা অন্য কোন সরকার এসেছে। অর্থাৎ বিএনপি কারচুপির বিচার করবে, এটা তো অসম্ভব বাংলাদেশ, এত ভালো কি বিএনপি? তাহলে এটার তাৎপর্য কি? এই যে কার্যত গ্রেপ্তারের দাবি করেছে, এটা নিয়ে জামাত বিএনপিকে আচ্ছা মতো ধোলাই দিবে। সংসদের বাইরে বিএনপিকে অনেক ভুগতে হবে, এই কলঙ্ক বিএনপিকে বয়ে চলতে হবে যে তার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, তার প্রমাণ জামাতের হাতে আছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং করেছে এতে কি হবে? এতে জামাতের অনেক কিছু মানতে বাধ্য হবে বিএনপি। এটা নিয়ে বিএনপির সাথে জামাত নেগোসিয়েশন করবে যে এইটা দাও, নইলে কিন্তু এই কিভাবে কারচুপি করেছে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করব। দর্শক, রিজওয়ানা হাসানের বক্তব্য ছিল কমপক্ষে আরো 2 দিন আগের একটা চ্যানেলের সাথে, ইউটিউবে 2 দিন আগে এসেছে, কিন্তু গতকাল রাত থেকে হঠাৎ বিষয়টা সামনে এসেছে। এটা জামাতের একটা ফেইলিউর যে জামাত রিজওয়ানা হাসানের বক্তব্য সাথে সাথে এটা নিয়ে রাজনীতি করতে পারেনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপরে করেছে। এর মানে জামাতের নিজস্ব আলাদা যে পিআর টিম বা মিডিয়া টিম, তারা চারিদিকে সজাগ দৃষ্টি রাখতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যা ভাইরাল করেন ওইটা নিয়ে তাদেরকে সংবাদ সম্মেলন করতে হয়। জামাত আশা করি এখান থেকে শিখবে। যাই হোক, জামাত পারফেক্ট সংবাদ সম্মেলন করেছে। এই যে খলিলুর রহমান এবং রিজওয়ানা হাসানকে কার্যত ঘুরিয়ে পেঁচিয়ে গ্রেপ্তারের দাবি করেছেন, এটি অসাধারণ রাজনীতি, এটি তাদের সর্বোচ্চ পর্যায়ের রাজনীতি। তো দর্শক, শুধু এটা না, এই ডেপুটি স্পিকার পদ নেয়া, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে শুরু করে নানান বিষয় নিয়ে জামাত মুখ খুলেছে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলন করেছে। এক কথায় বিএনপি তো কার্যত লেজিটিমেসি ক্রাইসিসে ভুগবে। এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বাংলার নতুন মির্জাফর। জামাত বলেছে আমরা রাজসাক্ষী পেয়েছি, তিনি হচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান যতই এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, কোনো লাভ নাই, পারবে না। তো দর্শক, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বাংলার নতুন মির্জাফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে বাংলার নতুন মির্জাফর আখ্যা দিয়েছে জামাত ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। এখানে এটার একটা তাৎপর্য হচ্ছে, হয় বিএনপিকে জামাতের পা ধরে দেশ চালাতে হবে, নইলে জামাতের উপর ফেসিবাদী স্টাইলে নির্যাতন করতে হবে, নইলে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আর ফেসিবাদী স্টাইলে নির্যাতন করলে বিএনপি গণঅভ্যুত্থানে পতন হবে, এবং সেটা 1.5 বছরের মধ্যে, 2028 সালের এপ্রিলের মধ্যে। এখানে আওয়ামী লীগ এসে ঘটনা ঘটিয়ে দেবে। অতএব জামাত এই বিষয়টা সামনে এনে বিএনপিকে কঠিন চাপে রাখলো। এখন কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এর ফলে তো আর ফলাফল পরিবর্তন হবে না, অথবা এর ফলে তো আর বিএনপি সরকার চলে যাবে না বা নতুন কোন ইলেকশন হবে না, কিন্তু বিএনপি চাপে পড়বে, বিএনপি লেজিটিমেসি ক্রাইসিসে পড়বে, এবং এটা চাইলে জামাত এটার মাধ্যমে বিএনপি কঠিন বেকায়দায় ফেলতে পারবে। অতএব আবারও বলছি যে জামাতের পা ধরে দেশ চালানো ছাড়া বিএনপির সামনে কোনো উপায় নাই, বিএনপি ধরা খাবে। জামাতের নায়েবে আমির বলেন 53টি আসনে ভোট গ্রহণ নিয়ে অভিযোগ আছে জামাতের। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগের ব্যাপারে জাতির কাছে
জাতির কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে, স্পষ্ট করতে হবে অন্তর্বর্তী সরকারকে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডনী ষড়যন্ত্রের মূল হোতা। বর্তমান সরকার ক্ষমতায় আনতে তিনি বিগত সরকারের মধ্যে নানা ষড়যন্ত্র করেছেন। এখানে ডক্টর খলিলুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবি করেছে জামাত। তাহলে বিএনপি কতটা বেকায়দায় করেছে। আর এগুলো কি একদম স্পষ্ট, চোখের সামনে ভিভিড, সহজে ইন্টেলিজিবল প্রমাণ। একজন শিশুও বুঝতে পারে যে এখানে কিভাবে কারচুপির মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে। বাস্তবে একদম ফেয়ার ইলেকশন হলেও হয়তো বিএনপি ক্ষমতায় আসতো, কারণ আওয়ামী লীগের ভোটটা বিএনপি ম্যানেজ করে নিতে পেরেছে, কারচুপি করা লাগতো না। আমি বলছি না যে একদম ফেয়ার ইলেকশন হলে জামাতই ক্ষমতায় চলে আসতো, না, কারণ জামাত আওয়ামী লীগের ভোট ক্যাশ করতে ব্যর্থ হয়েছে। ওভারঅল জামাতের ভোট বিএনপির চাইতে বেশি ছিল, আর আওয়ামী লীগের ভোট জামাত নিতে পারবে এটা ইট ওয়াজ ভেরি টাফ। তো এই জন্য আমি ধরে নিলাম যে বিএনপি ক্ষমতা আসতো। কিন্তু বিএনপি পথিমধ্যে আকামটা করতে যে পুরো ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। বিষয়টা বেশ রহস্যজনক। ইলেকশন গেছে, আর এক সপ্তাহ বাদে 1 মাস হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। আমি কথা বলছি আপনাদের সামনে 5 মার্চ আমি আপনাদের সামনে কথা বলছি। সেই 5 মার্চে সে জামাত হঠাৎ করেই উপদেষ্টাদের পেয়ে বসছে। দেখেন, আপনাদের মনে থাকার কথা, ইউনূস সরকার ক্ষমতায় থাকার সময় ইলেকশনের শিডিউল ঘোষণার আরো 1 মাস আগে জামাত বিএনপি প্রতিযোগিতা দিয়ে ডক্টর ইউনূসের কাছে গিয়ে বিচার দিয়েছে। জামাত 3 জনের নাম বলেছে, বিএনপি 3 জনের নাম বলেছে। জামাত বলেছে এই 3 জন বিএনপি পারপাস সার্ভ করছে, এদেরকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে। বিএনপি 3 জনের নাম বলেছে এই 3 জন জামাতের পারপাস সার্ভ করছে, এদেরকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে। যদিও কোনো উপদেষ্টাকে বের করা হয়নি, 2 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা বের হয়েছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন হিসাব নিকাশ। ইলেকশন কমিশনে গিয়েও 2 দল আলাদা আলাদা বিচার দিয়েছে, সচিবদের নামে বিচার দিয়েছে, সরকারি কর্মকর্তাদের নামে বিচার দিয়েছে। ইলেকশন গেল, ইলেকশনের পরে জামাত প্রতিক্রিয়া জানালো, একের পর এক প্রতিক্রিয়া। শপথ নিল সংসদের ডাবল শপথ নিল তারা, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল। তারপর আরো তো কত কিছু যাচ্ছে, চড়াই উত্তরায় বিএনপি দেশ পরিচালনা করা শুরু করেছে। এই সময় এসে হঠাৎ করে 2 একেবারে উপদেষ্টাদের মধ্যেও আলোচিত 2 উপদেষ্টা, সৈয়দা রেজওয়ানা হাসান এবং এই বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, এই 2 জন নিয়ে জামাত হঠাৎ করে ক্ষেপলো কেন? কিছু একটা রহস্য কাজ করে কিনা? দেখেন, খলিলুর রহমান লন্ডন বৈঠকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। লন্ডন বৈঠকের আগেই তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে লিয়াজও করেছেন। এইসব কথাবার্তা তো বহু আলোচনা হয়েছে, আমরাও আপনাদের সামনে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং লন্ডন বৈঠক, খলিলুর রহমান, ডক্টর ইউনূস এক সূত্রে কথা। কিন্তু এতদিন জামাত এটা নিয়ে কোনো রিয়েকশন দেয়নি। খলিলুর রহমান আছে, খলিলুর রহমান যদি আমরা এমনভাবে বলি যে হ্যাঁ, তাহলে বিএনপির লোক হিসেবে খলিলুর রহমান ডক্টর ইউনূসের মন্ত্রী পরিষদে ছিল, উপদেষ্টা পরিষদে ছিল, সেটাও হয়তো বলা যায়। কিন্তু জামাত তো কোনো শব্দ করেনি, কোনো টুটার শব্দ করেনি। আজকে সে কি বলছে দেখেন, জামাতের বক্তব্য যে রেজওয়ানা হাসান খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামাতের। এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা রাজনৈতিক বক্তব্য। এবং প্রেস কনফারেন্স করে জামাতের নায়েবে আমির, জামাতের সেক্রেটারি, তারা সহ এই বক্তব্য দিচ্ছেন। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে জামাত। একটা কিছু উদ্দেশ্য আছে, আমি সেই উদ্দেশ্যে যাব। এই 2 সাবেক উপদেষ্টার বিরুদ্ধে জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যমান সার্বিক পরিস্থিতি নিয়ে জামাত ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তোলেন বিরোধী দলের উপনেতা ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এটি করা হয়। সংবাদ সম্মেলনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রতিটি শব্দ ইম্পর্টেন্ট। গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রেজওয়ানা। তিনি সাংবাদিকদের সঙ্গে এটা প্রকাশ করেছেন যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারা বা প্রধান শক্তি হিসাবে আসতে দেইনি।
সৈয়দা রেজওয়ানা বলেছেন বলেই দাবি করা হচ্ছে যে জামাতকে তারা মূল শক্তি হিসেবে আসতে দেয়নি, বিরোধী দলে ছিল। তখনই বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। জামাতের এই নেতা বলেন, কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূল ধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে বাধা দেওয়া হয়েছে সেটি তারা জানতে চান। তিনি আরো বলেন, এই ইঞ্জিনিয়ারিং এ ওনার সঙ্গে আর কারা জড়িত ছিলেন? পুরো গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, ইউনো, ওসি, প্রিজাইডিং কর্মকর্তা ইত্যাদি নিয়োগ করে, আইন শৃঙ্খলাকারী বাহিনীর লোকদের নিয়োগ করে তারা তাদেরই কাঙ্ক্ষিত সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জেতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। খুব রহস্যময় আচরণ। সৈয়দা রেজওয়ানা বলেছেন কি বলেছেন না, এবং তার এই কথার মিনিং সৈয়দা রেজওয়ানা জামাতকে আসতে দেননি, বিএনপিকে আসতে দিয়েছিল। বাংলাদেশে এতই বেশি জনপ্রিয়তার জোয়ারে ভাসছিল বিএনপি যে জামাত, যে বিএনপিকে টপকে জামাতের ক্ষমতা যাওয়ার কথা, ভোট মেজরিটি 200 আসন জামাতের পাওয়ার কথা, 200 আসন বাদ দিলাম, 150 আসন জামাতের পাওয়ার কথা। বাংলাদেশে এমন কোন বোদ্ধার কি এই বিশ্লেষণ ছিল? জামাতের তো 150টা আসন ঠিক মতো প্রার্থী নেই, তার প্রার্থী দিয়েছে 160-70টায়, ঠিক প্রার্থীও নাই যে জামাতের প্রার্থীদের। ঢাকায় যে প্রার্থীটা বিজয়ী হয়েছে, এই প্রার্থীদের তো ওইসব এলাকার মানুষ এখন চেনে না। তাহলে জামাত কোত্থেকে এই কনফিডেন্ট বলছে? সৈয়দা রেজওয়ানার কোন কথা কোথা থেকে এসছে যে আমি সৈয়দা রেজওয়ানাকে বড় করার কোনো পক্ষপাতিত্ব দেখি? তার বহু খেলা ছিল, তার বড় খেলাটা ছিল তারা নিজেরাই ক্ষমতায় থাকতে চেয়েছে। বিএনপির পক্ষে কতটুকু মেকানিজম করেছে না করেছে এটা বিস্তর গবেষণার বিষয়। তবে সৈয়দা রেজওয়ানারা বিএনপিকে মেকানিজম করে ক্ষমতায় এনেছে নাকি বিএনপি আওয়ামী লীগ সহ ভোট পেয়ে এন্টি জামাত ভোট দিয়ে ক্ষমতায় এসছে, এটা তো দিনের মতো পরিষ্কার নাকি? সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমি সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ান হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদের জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। বিরোধী দলীয় উপনেতা বলেন, বিস্তারিত জানা প্রয়োজন আমাদের এই তথ্যগুলো। নির্বাচনের আগে জামাত অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিষয়ে অভিযোগ জানিয়েছিল। আমি যেটা বললাম আপনাদেরকে আগে, অন্তর্বর্তী সরকার নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ বলেছিল। এমন নীতিগত কথা ছিল তাদের কেউ দলীয় সরকারের মন্ত্রিত্ব নেবেন না। তবে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এটি তিনি আগের শপথের পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। খলিলুর রহমান শপথ নিয়েছেন তো 20 দিন হয়ে যাচ্ছে, তো জামাত এতদিন পরে সৈয়দা রেজওয়ানার কথা শুনে কেন খলিলুর রহমানের নিয়োগ নিয়ে কথা বলছে? খলিলুর রহমান তো তাদের সঙ্গে লিয়াজো করেছে, আমেরিকার সঙ্গে লিয়াজো করেছে, জামাতের সঙ্গে লিয়াজো করেছে, সব তো বোঝাপড়ার মধ্যে দিয়েই হয়েছে। খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা বলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে, ষড়যন্ত্র করে বর্তমানে যারা সরকারে আছেন তাদের সুবিধা দেওয়ার জন্য অব্যাহতভাবে কাজ করেছেন এবং সেই কাজের পুরস্কার হিসেবে উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটি উনি পেয়েছেন। এই জায়গাটা আমরা জামাতের থেকে এগিয়ে। আমরা ইলেকশনের একদিনের মাথায় বলেছি যা হয়েছে সব লন্ডন বৈঠক অনুসারে। তো জামাত এতদিন পরে কেন বলছে? জামাত লন্ডন বৈঠক হওয়ার পর বলতো। তার তো উচিত ছিল তার সেই ইন্টেলিজেন্সি থাকা, তার সেই মেকানিজম থাকা। লন্ডন বৈঠকে কি হয়েছে সারা পৃথিবীই জানে, আমরাও জানি। আমরা ইলেকশনের পরে কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে যা ঘটেছে সব লন্ডন বৈঠকের ফলাফল। অনেকে যেটা মনে করেছেন যে লন্ডন বৈঠকে বিএনপিকে মোলা ধরিয়ে দেওয়া হবে, এটা আসলে ফাইনালি হয়নি। যারা বিএনপিকে ভালোবাসেন তারা হয়তো ভয় পেয়ে সেটা মনে করেছেন, আবার সমালোচকরাও বলেছেন। কিন্তু লন্ডন বৈঠকের এই রেজাল্ট, এই ইলেকশন যে লন্ডন বৈঠকের ফল, এটা তো সবাই জানতো। তাহলে জামাত এতদিনে কেন বলছে? আমার প্রশ্নটা সেই জায়গায়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খলিলুর রহমানের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন, সত্য। বিএনপি সালাউদ্দিন আহমেদে পারলে অবাক হয়েছে খলিলুর রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী হবে। অবিশ্বাস করি না, এই জায়গায় একমত আমরা জামাতের সঙ্গে। এবং তাকে সরকার থেকে বের করে দিতে বলেছিলেন বলে উল্লেখ করেন তাহের। তারপরে বিতর্কিত ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিস্ময় প্রকাশ করেন জামাত নেতা তাহের। বিষয়টা দেরিতে প্রকাশ করেছেন, সারা বাংলাদেশের মানুষ বিষয় আরো অনেক আগে প্রকাশ করে সেটা হজম করতে পারে নাই এখনো। তিনি অভিযোগ করে বলেন, উনি বিএনপির সঙ্গে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্রাক্টে গেছেন
তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলম্বভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপি আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। জামাত এরকম বহু খেলা খেলেছে, তাহলে বিএনপি সেখানে তার কৌশলে সে টপকে গেছে। সরকারের উপদেষ্টারা বিএনপিকে জেতানোর জন্য কি ধরনের ষড়যন্ত্র করেছেন তার সামনে আসা দরকার বলে জানান তিনি অভিযোগ করেন জামাত একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, তবে তারা জাতিকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। সুষ্ঠু নির্বাচন যারা ভণ্ডুল করেছেন তারা মীর জাফর। তো আপনারা শপথ নিচ্ছেন কেন? এখন লাফাচ্ছেন কেন সংবিধান বাতিল করতে হবে? একটা তো না, আপনারা তো ডাবল শপথ নিয়েছেন। তো যেটা সুষ্ঠু নির্বাচন না, যেটা কারচুপি নির্বাচন, মেকানিজমের নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন, সেই নির্বাচন আপনারা মেনে নিচ্ছেন কেন? সমাজ সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গরম পারোয়ার, বিরোধী দলের চিফ হুইপ রকিবুল ইসলাম খান, ঢাকা 12 আসনে সংসদ সদস্য সাইফুল আলম খান, যাকে ঢাকা 12 আসনে অনেকেই চেনে না, জামাতের কেন্দ্রীয় উপকণ্ঠ পরিষদ সদস্য শিশির মনির ও জাহিদুর রহমান। আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এইটা সৈয়দ রেজওয়ানা বা খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা, আটক করা জামাতের এটা উদ্দেশ্য না। জামাতের উদ্দেশ্য এখন সব দিক দিয়ে সরকারকে চাপে রাখা, সংসদে কি হবে সেটা নিয়ে। এই সংসদে চাপে রাখার পার্টি হচ্ছে এইগুলো।